সিয়াম মাহমুদ। মেয়েটা এক পলক সিয়ামের দিকে তাকিয়ে নজর সরিয়ে নিল। সিয়ামের কণ্ঠ স্বর পেতে দিবা মুখ উঁচু করে কড়া চোখে চাইল। চোখের চাহনি বলে দিল, দাঁড়াও, লিখেছি তোমার নাম। ততক্ষণে সিয়াম এসে দাঁড়িয়েছে তাদের পাশে। দিবা মুখ ঘুরিয়ে নিয়ে মেয়েটাকে কিছু বলতে যাবে তার আগেই হাতের দিকে নজর পড়ল। স্পষ্ট ইংরেজি গোটা গোটা অক্ষরে সিয়ামের নামটা হাতের মধ্যে দেখতেই রাগে জ্বলে উঠল সে। দাঁতের দাঁত পিষে মেয়েটাকে উদ্দেশ্য করে বলল, ও বলো না, আর ওর নামটা লিখে ফেললেন। আশ্চর্য, আমার হাতে লিখেছেন, অথচ আমার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলেন না। মেয়েটা হতবাক, লজ্জিত, ছোট মুখ করে অসহায় নজরে দিবার পানে চেয়ে রইল। দিবার খারাপ লাগলো। দাঁতের দাঁত পিষে একবার সিয়ামের দিকে নজর দিল। সিয়াম যেন ব্যাপারটা কিছুই না এমন নিরুদ্বেগ মুখ করে তাকিয়ে রইল। মুখে তার দুষ্টমিষ্ট হাসি, সেটা দেখে আরো জ্বলে উঠল দিবা। বাম হাত দিয়ে ডান হাতের মধ্যে লেখাগুলো লেপটে মুছে দেওয়ার আগে সিয়াম কেমন উচ্ছল গলায় বলে উঠল, মুছে ফেলতে চাইছো? ফেলো, তবে মুছে ফেললে কি চিহ্ন যাবে? লেখা মুছে যাবে, তবে চিহ্ন যাবে না। বরং বারবার ওই লেপটানো জায়গায় নজর যাবে, আর মনে হবে ওখানে কার নাম লেখা আছে। তা না করে দারুণ একটা অ্যাডভাইস দেয়। দিবার প্রতি উত্তরের অপেক্ষা করল না সিয়াম। অপেক্ষা করলে হয়তো ভয়ঙ্কর কোনো গালি বা মন্দ কথা শুনতে হবে। তাই আগের ন্যায় কণ্ঠের উচ্ছলতা বজায় রেখে সহসা বলে গেল, বরং তোমার হাতের নিখুঁত ডিজাইনের ভিড়ে নামটাকে হারিয়ে যেতে দাও। মুছে ফেললে হাতের ডিজাইন নষ্টের সাথে সাথে এই খারাপ বড়টাকেও মনে পড়বে ঘন ঘন, যাকে তুমি মনেই করতে চাও না। দারুণ অ্যাডভাইস না? দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। তুমি বারবারই এরকম সাজানো গোছানো সব কিছু খারাপ এলোমেলো করে দিতে অভ্যস্ত। সিয়াম চলে গেল না, বরং রাগ ক্ষোভ নিয়ে দিবা উঠে চলে গেল। সেদিকে নির্বিকার তাকিয়ে রইল সিয়াম। দিবার কথায় বুকের কোথাও সূক্ষ্ম একটা ব্যথার টের পেল। হয়তো সেটা তার প্রাপ্য ব্যথা। তবে মনে মনে সে একটা কথা পরিকল্পনা সাজিয়েছে। নিবানের বিয়েটা মিটে গেলে পরিকল্পনা পাকাপোক্ত করবে। ততক্ষণে বউয়ের পিছনে একটু লেগে থাকুক। আর্টিস্ট মেয়েটা বুঝলো দুজন স্বামী স্ত্রী, তবে বনিবনা নেই দুজনের মধ্যে। এর জন্য ভাব ভালোবাসাও নেই। নাফিমও মেহেদি লাগাবে বলে বায়না ধরলো। ওকে নিয়ে মস্করা শুরু করলো। মৌনতা বলল, এই তুই শরীর তো, না হলে মেয়েদের মতো এরকম মেহেদি লাগাবি বলে বায়না ধরেছিস কেন? ছেলেদের রং মাখতে নেই জানিস না? পাশে বসা মান্যতা মুহূর্তে দমকে উঠল, বলল, সব কি ধরনের কথা মনো? ও বাচ্চা, ও এসব বোঝে? আর এ কেমন উদাহরণের ছি, দিন দিন বেশি পাকনামো হচ্ছে। কোথায় কি বলতে হয় বুঝ জ্ঞান হচ্ছে না দেখছি। থাক, ও তো বাচ্চা, বকো না। কথার ছলে বলে ফেলেছে। তন্ময়ের কথাটা বললে নাফিমকে কাছ থেকে ডাকলো। নাফিম, আমার কাছে এসো, আমি মেহেদি লাগিয়ে দিচ্ছি। নাফিম সহসা প্রশ্ন করলো, ছোট বৌমনি, ছেলেদের মেহেদি লাগাতে নেই? না, ছেলেদের রংচং মাখা ঠিক নয়, তবে তুমি তো ছোট, তুমি লাগালে কিছু হবে না, এসো লাগিয়ে দিই। না, থাক, তবে আমি মাখতে চাই না। দেখে গিয়ে ফুলকলি রাতে কি আঁকছে, কেমন দেখাচ্ছে তার হাত দুটো। ছেলেটা সবার হাতের নিখুঁত ডিজাইন মেহেদি দেওয়া দেখে নিজেও মাখতে উৎসুক হয়েছে। তবে মনতাকে বকা খেতে দেখে মন কেমন মিয়ে গেল। সাথে ছেলেদের রং মাখা ঠিক নয় ব্যাপারটায় কেমন তার ছোট্ট পুরুষ মন সহজে মেনে নিতে বাধ্য হলো। উঠে চলে গেল নাফিম, সাথে মান্যতাও। তখনও মুখ ভার করে বসে আছে মৌনতা। বিধি আগে থেকে গৌরীর ওখানে বসা। সবাই চলে যেতেই তন্ময় মৌনতাকে একপাশে জড়িয়ে ধরেই বলল, মন খারাপ করে না ছোট ননদিনী, ওরকম বড়রা একটু আধটু বকবে, তাতে মন খারাপ করলে চলে না। চলো, আমাদের নতুন বইয়ের হাতে কি আঁকানো হলো দেখে আসি। মৌনতা উচ্ছল হেসে উঠে দাঁড়ালো। তন্ময় উঠে দাঁড়াতেই সেখানে এসে হাজির হলো ইভান। ইভানকে দেখে দুজনে ব্রু কুঁচকে ফেললো। তাদের রিয়াকশন দেখে ইভান বলল, আমি চোর না ডাকাত? আমাকে দেখে ওরকম চোখ মুখ ছোট হয়ে গেল কেন তোমাদের? দুজনেই পরিহাসের স্বরে একসাথে বলে উঠল, তুমি খুব ভালো মানুষ তাই। মুহূর্তে ইভান হেলে গিয়ে তন্ময়ের কানের পাশে মুখ নিয়ে বলল, নয় বলছো? শিরশির করে উঠল তন্ময়ের শরীর। চোখ মুখের কুচকানো আকার যেন মুহূর্তে পাল্টে গেল। সেটা খেয়াল করে মৃদু এসে ইভান মৌনতাকে উদ্দেশ্য করে বলল, দেখি তো আচারা বেবি, কি ঘোড়ার ডিম এঁকেছিস হাতে? দাদা ভাই, বাড়িতে কত মানুষ, আর তুমি সেখানেও আমাকে উল্টা পাল্টা নামে ডাকছো। তুমি আমাকে উল্টা পাল্টা নামে ডাকবে না, বলে দিলাম। আমার কিন্তু খুব রাগ হয়।
আমাদের আষাঢ়ে বেবির দেখি প্রেস্টিজ হয়েছে, ভাবার বিষয়। ভাবলাম মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে দিতে হবে। চিন্তা ভাবনা করিস না, তোর বড় আপুর আগে তোকে বিয়ে দেওয়া হবে। দাদা ভাই, দাঁতের দাঁত চেপে অতিষ্ঠ ভঙ্গিতে ডাক দিল মৌনতা। রাগে দুঃখে কি বলবে, খোঁজে না পেয়ে চলে গেল সে। মৌনতা চলে যেতে তন্ময় অধৈর্য গলায় বলল, তুমি ফালতু কথা জানো। উফ, প্রতিটা মানুষ তোমার কার্যকলাপে অতিষ্ঠ। তুমিও? আবারও সে একই ভঙ্গিতে প্রশ্ন, এবার যেন আরো কাছাকাছি ইভানের মুখ। হৃদযন্ত্র ছটফটিয়ে উঠল তন্ময়ের। ইভানের বলার ভঙ্গিমায় গায়ের লোমগুলো কেমন লজ্জায় নুয়ে না পড়ে। তটস্থ হলো, কি অবস্থা। নিজেকে ঠিক দেখাতে মিছে মিছে রাগ দেখিয়ে তন্ময় বলল, তুমি সাংঘাতিক অসভ্য। এটা আর নতুন কি? তবে তুমি যদি চাও আমি সেই অসভ্যতামিগুলো তোমার সাথে না করে অন্য কারোর সাথে করতে পারি, কি বলো? ব্রু নাচিয়ে শেষে কি বলো বলতে কড়া চোখে তন্ময় তাকালো। মানে চোখ দিয়ে শাসানো যাকে বলে। ইভান বেশ উপভোগ করলো। ফের তন্ময়কে আরো একটু খেপিয়ে তুলতে বলল, যাক বাবা, তুমি তোমার সাথেও অসভ্যতামি করতে দেবে না, আবার অন্য কারোর সাথেও না। তাহলে আমি পুরুষ যাব কোথায়? যেখানে খুশি যাও, তবে আগামী 1 সপ্তাহ যাবৎ যেন তোমাকে আমার ধারে পাশে না দেখি। দেখলে কি করবে? আদর নাকি অন্য কিছু চলবে? সে যাই হোক, কিছু একটা চললেই এই ইভানেরও চলবে। তবে কাল রাতের দুঃসময়গুলো স্মরণ করো। আমি 1 সপ্তাহ অনায়াসে এমনিতেই পার করে দিতে পারবো। তপ্ত রোদ গায়ে লাগার মতো ইভানের কথাগুলো শুনে কান মাথা ঝাঁঝা করে উঠল তন্ময়ের। তীব্র লজ্জায় চোখ মুখের দৃশ্য পাল্টে গেল। মৃদু লাল আভায় ছেয়ে গেল ফুলু ফুলু দুটো গাল। লজ্জা নিবারণে শক্ত হাতে ইভানকে তার থেকে সরিয়ে দিয়ে মিছে মিছে শাসানো গলায় বলল, তুমি আসলেই দিনকে দিন মাত্রাধিক অসভ্য হয়ে যাচ্ছ। আগামী 1 সপ্তাহ নয়, 1 মাসের জন্য তোমাকে আমার আশেপাশে না দেখি। ইভানকে আর কথা বলার সুযোগ না দিয়ে চলে গেল তন্ময়ী। মানুষপটে সত্যি ভেসে উঠল কালকে রাতের দৃশ্যময়। সামনে কেউ না থাকা সত্ত্বেও লজ্জায় যেন ভূত হলো ভিতরটা। হাঁসফাঁস করে উঠল নিজেই। ইভান ঠোঁটে হাসি ঝুলিয়ে তন্ময়ের যাওয়া দেখল। কাল হলুদের বেশের থেকেও আজ মেহেদির সাজে সবুজ শাড়ি গহনাতে মেয়েটাকে আরো সুন্দর, আরো মায়াবী লাগছে। সবুজ শাড়িতে সৌন্দর্য যেন তার হেসে খেলে লুটুপুটি খেয়ে বেড়াচ্ছে। কাল নিজেকে শত চেষ্টা করেও তন্ময়ের থেকে দূরে রাখতে পারেনি, আজ রাখবে কি করে? সেখানে বিবি আবার তাকে আদেশ জারি করে গিয়েছে 1 সপ্তাহ নয় 1 মাসও যেন তার আশেপাশে ঘেঁষতে না দেখা যায় তাকে। ইভান দুষ্টু হাসল। বিবি আদেশ জারি করলেই হলো নাকি? ইভানকে তো সে এখনো পুরোপুরি চিনে ওঠেনি, এবার অবশ্যই চিনে যাবে। ইভানের অসভ্যতামির পারদ ঠিক কত হাই লেভেলের বুঝেও যাবে। বিয়ে বাড়ি মানেই আমেজ উল্লাস সাজগোজ হই হুল্লোড়, আনন্দ খুশির উৎসব। সকাল হতে পুরো বাড়িটা যেন সেরকম আমেজে ছেয়ে আছে। বাড়ির গৃহিণীদের হাতে গত 2 দিন রান্নার আয়োজন না থাকলেও নাস্তা পানির আয়োজনে হুলস্থুল ব্যস্ত তারা। বিশেষ করে নিহারিকা বেগমের যেন একদণ্ড কোথাও বসার বা জিরোনার ফুরসত নেই। সমান তালে মেহমানদের আবদার অনাবদারের ঝুড়ি ঝুড়ি আহ্লাদ মিটিয়ে চলেছেন শান্তনা রহমান আর রানী সাহেবাও। সাথে নিবানের মামিরাও হাতে হাতে কাজ এগিয়ে দেওয়ার প্রয়াস করছেন। তবে কোনো গল্পের আসরে বাস্তবগত মজে গেলে আর দেখা নেই তাদের। তা নিয়ে মাথা ব্যথা কোনো ক্ষোভ নেই। বাড়ির সুগৃহিণীদের যেখানে বাড়ির মানুষেরা মেহমান সেজে বসে আছে, সেখানে বাড়ির মেহমানরা টুকিটাকিও কাজে হাত লাগাক চান না নিহারিকা বেগম নিজেই। ব্যথা বেদনায় শারীরিক বিভিন্ন সমস্যা থাকলেও তিনি কাজে তপ্তর। বাড়ির বড় গিন্নি, আবার নিজের ছেলের বিয়ে বলে কথা। বাড়ির পুরুষেরা বাহিরে, ক্যাটারিংয়ের লোকরা রান্নাবান্না সহ বিভিন্ন কাজে ব্যস্ত। সেখানের দেখা শোনায় মন্তস্থ তৎপর। সেখানেও অবাধ নাস্তা পানের ব্যবস্থায় নিয়োজিত থাকতে হচ্ছে। আর বাড়ির বড় গিন্নি হিসাবে সব দিকে খেয়াল রাখার দায় বলে উনি মনে করেন। কাজের এক ফাঁকে নিবানের ঘরে উকিয়ে দিলেন তিনি। ঘর আপাতত ফাঁকা, রুমে কেউ নেই। রুমে ঢুকলেন তিনি, শান্ত নীরব ঘরটা এক পলক অবলোকন করলেন। শৌখিনতার ছোঁয়ায় সবসময় পরিপাটি থাকা ঘরটা আজ এলোমেলো অবস্থা। নিবান থাকাকালীন এই অবস্থা হওয়ার কথা নয়। তবে কাল রাতে ত্রিনয় সহ নিবানের কয়েকজন বন্ধু থাকায় রুমের এমন এলোমেলো দশা বুঝলেন নিহারিকা বেগম। তস্ত হাতে গুছিয়ে দিলেন ঘরটা।
ফের এক পলক দেখলেন দুপুরের পর এ ঘরে বউ আসবে ওনার। এ আশা কতদিনের, সে আশা পূর্ণ হতে চলেছে। নিবান পূর্ণ করতে চলেছে। মনে মনে আনন্দ উপভোগ করলেন। ঘরটা গুছিয়ে যখন চলে যাবেন, ব্যালকনি থেকে নিবানের গলার আওয়াজ এলো, মা, কিছু বলতে এসেছিলে? চমকে ব্যালকনির দিকে চোখ গেল নিহারিকা বেগমের। সহসা বললেন, তুই ওইখানে? আমি এত সময় তোর রুমে, দেখলি না? দেখেনি নিবান। ব্যালকনিতে দাঁড়িয়ে লন এরিয়ায় নজর ছিল তার। সেখানে হলুদ মেহেন্দি বিগত দুদিনের আনুষ্ঠানিকতায় সকল সাজসজ্জা নষ্ট করে বিয়ে উপলক্ষে কাল রাত থেকে পুনরায় ইভেন্টের লোকজন সজ্জিত করেছে। কাজ সকাল সকাল কমপ্লিট হয়ে গেল। তারা বিশেষ তদারকিতে তৎপর হয়ে আছে, কোথাও কোনো কিছুর খামতি থেকে গেছে কিনা বা ঘাটতি আছে কিনা, সৌন্দর্য বর্ধনে ঠিকঠাক লাগছে কিনা। নিবানও যেন খেয়ালি নজরে সেটাই দেখছিল। যদিও ওখানে খেয়াল রাখার বিশেষ দায়িত্বে মামারা আছেন, তবুও কিসব মনে করে দেখছিল সে। হঠাৎ রুমের মধ্যে শব্দ পাওয়ায় মনে হলো রুমে কেউ এসেছে। মাকে রুম থেকে বের হতে দেখে তৎক্ষণাৎ প্রশ্নটা শুধালো সে। আমি খেয়াল করিনি তুমি কখন এসেছো। কথাগুলো বলতে বলতে রুমে ঢুকলো নিবান। মাকে টেনে নিয়ে বসালে বেডে। ফের মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। মায়ের হাতটা নিয়ে রাখলো মাথায়। নিহারিকা বেগম তৎপর হলেন ছেলের ঘন চুলে আঙ্গুল চালাতে। সময় নিয়ে বললেন, আজ কয়দিন তো বেশ ঘুমের ঘাটতি যাচ্ছে, মাথা ধরেছে নিশ্চয়ই। ওই একটু। কিছু সময় নীরবে কেটে গেল। নীরবতা কেটে নিবান শুধালো, বললে না তো কিছু বলবে বলে কি এসেছিলে? না, তেমন কিছু না। তুই কি করছিস তাই দেখতে এলাম। সকালে খাবারটাও তো এখনো খেলি না, তাই আর কি। আবারও কিছু সময় নীরবতা চলল দুপাশে। এবার নিহারিকা বেগম কথা পারলেন, বললেন, তোর দাদুমাকে তোর বিয়ের কথা জানাবি না? তুই কিন্তু ওই বংশের বড় ছেলে এবং ওনার বড় নাতি। যাই হয়ে যাক, সেই নাতির বিয়েতে কিন্তু ওনার থাকা উচিত। ইনভাইটেশন কার্ড পাঠিয়ে দিয়েছি তো, সাথে দাদুমা আর ছোট চাচ্চুর সাথেও কথা হয়েছে। দাদুমা অসুস্থ, ব্যথা বেদনায় বিছানা ছেড়ে উঠতে পারছেন না নাকি। ছোট চাচ্চু ওনাকে ছেড়ে কাল আসতে পারেননি। আর এমনিতেই সব কিছু তো কেমন হঠাৎই হচ্ছে। তবে দাদুমা না আসলেও চাচ্চু বলেছেন আজ বিয়ে তো অবশ্যই আসবেন তিনি। নিহারিকা বেগম ছেলের দায়িত্ববোধ দেখে খুশি হলেন। খুশিতে আপ্লুত হয়ে ছেলের কপালে চুমুও বসালেন। ফের আবেগে বলে বসলেন, তুই আমার খুব ভালো ছেলে, আমার গর্ব সার্থক। আমি সত্যি রত্নগর্ভা মা। চোখ মেলে মায়ের ক্লান্ত মুখের দিকে তাকালো নিবান। খুশিতে ঝলমলে মুখটা দেখলো কিছুক্ষণ। ফের মায়ের মাথাটা হাত দিয়ে নিচু করে নিয়ে কপালে গাঢ় চুমু খেলো। মৃদু হেসে কেমন আদরি কণ্ঠে সেও জানালো, তুমিও আমার সেই শান্তিময়ী মা, যার গর্ভে জন্ম নিয়ে আমিও সন্তান সার্থক। নিহারিকা বেগম আবেগপ্রবণ হলেন। সেই আবেগের ঝড়ঝড় বর্ষণ ছেলের কপালে দীর্ঘ সময় ঠোঁট ছুঁয়ে ঝরলেন তিনি। নিবানও চোখ বুজে কেমন নিশ্চুপ রইল সে আদরে। সকাল কেটে গিয়ে যখন দুপুর হতে লাগলো, সাজ সাজ রবে চারিদিকে হইচই পড়ে গেল। সকাল 10টা বাজতে পার্লারের কিছু মেয়েরা এসে হাজির বাড়িতে। সবকিছু ওই মানুষের সিদ্ধান্ত মতো বাড়িতেই হচ্ছে। সময় যত এগোতে লাগলো, ভিতরের আবেগ অনুভূতির উৎকণ্ঠা যেন ততই তীব্র হারে বাড়তে থাকলো। বুকের ভিতরে স্বাভাবিক থাকা সকল যন্ত্র আজ অনিয়ন্ত্রিত। সবকিছু অস্বাভাবিকতা, উৎকণ্ঠা সেকেন্ডে সেকেন্ডে টের পাচ্ছে কৌরি। সমুদ্রের উত্থাল ঝড় বয়ে চলেছে যেন ভিতরে। সকাল থেকে আজ বিয়ের দিন কথাটা যতবার শুনছে ততবার সে ঝড়ের প্রখরতা যেন ভিতরে ভিতরে বেরিয়ে চলেছে। সে অস্বাভাবিক প্রখরতা চৌগুণ হারে গিয়ে টের পেল যখন পার্লার থেকে আগত দুজন মেয়ে তাকে সাজাতে বসালো। মান্যতার রুমে দরজা জানালা বন্ধ করে দিয়ে এসি ছেড়ে মেয়ে দুটো আধা ঘন্টা আগে তাকে সাজাতে বসেছে। রুমে পার্লারের দুটো মেয়ে আর সে বাদে আপাতত কেউ নেই। সাধারণ সাজ দিতে বলা হয়েছে, অতিরঞ্জিত কোনো কিছু নয়, সেভাবে সাজানো হচ্ছে। গাঢ় লাল রঙের শাড়িটাতে সোনালি জরির কাজ, এত ভারী কাজ। শাড়ির লাল অংশ বিশেষগুলো খুব কম নজরে পড়ছে, বোঝা যাচ্ছে। মনে হচ্ছে লাল নয়, সোনার সুতোয় ঘাতা কারুকার্যের বুননে শাড়িটা, সাথে কোণে পর্যন্ত একই বুননে ডিজাইনরা ম্যাচিং ব্লাউজ। হয়তো দামি শাড়ির সাথে রূপ ম্যাচিং ব্লাউজ থাকাটা শুভনীয়। সে ভারী শাড়িটা সুনিপুণ সুদক্ষ হাতে পার্লারের সুন্দরী এক রমণী তাকে পরিয়ে দিয়েছে। ব্লাউজ পেটিকোট আগে পরা ছিল, শাড়িটা পরিয়ে মেয়েটা যেন হাফ ছাড়ল।
কৌরিও মনে হলো সুদক্ষ হাত হলেও শাড়িটা পরাতে মেয়েটাকে বেশ ঝামেলা পোয়াতে হয়েছে। তবে শাড়ি পরানো শেষে মেয়েটা কৌরির দিকে তাকিয়ে কেমন মুগ্ধ গলায় বলল, মাশাআল্লাহ, যে আপনাকে পছন্দ করে স্যারের সাথে বিয়ে দিচ্ছেন তার পছন্দ তেমন অতুলনীয়। যে এই শাড়িটা পছন্দ করে কিনেছে, মাশাআল্লাহ, ওনার পছন্দ এবং রুচিশীলতা প্রশংসার যোগ্য। পাশে অ্যাসিস্ট করা মেয়েটাও কেমন হাস্যজল মুগ্ধ বদনে সে কথার সায় জানালো। সামনে আয়না, মেয়েটার কথার জৌলুসে আপ্লুত হয়ে একরাশ লজ্জাসীমাহীন উৎকণ্ঠা নিয়েও দেখল নিজেকে। আজ 3 দিন ভিন্ন রঙা একটানা শাড়ি পরেছে সে। আগের 2 দিনও নিজেকে দেখে কেমন অন্যরকম মনে হয়েছিল, একটা আলাদা মানুষ, আলাদা রূপ, সৌন্দর্য। আজও তাই, কেমন যেন অন্যরকম, নিজেকে চেনা দেয়। অথচ এখনও মেকআপের প্রলেপে সাজানো হয়নি তাকে। গহনার বড় বড় বক্সগুলো ড্রেসিং টেবিলের উপরে থাকে থাকে রাখা। সব কিছু ওই মানুষের পছন্দ কেনা, সেও তো ওই মানুষটার একান্ত পছন্দ। শিহরণ দিয়ে উঠল শরীর, একে একে ছুঁয়ে যাবে ওই মানুষটার পছন্দনীয় সব কিছু তাকে। রন্ধ্রে রন্ধ্রে কেমন শীতল স্রোতের প্রবাহ ছুটে চলল। সেই শীতলতায় কাটা দিয়ে উঠল হাত পায়ের প্রত্যেকটা লোমকূপ। হঠাৎ নজর গেল টেবিলের উপরে রাখা নিজের ফোনটায়। কালকে বিকালের পর মানুষটা কেমন নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। না মানুষটার দেখা পেয়েছে আর না কথা হয়েছে তাদের। কাল মানুষের কথাবার্তাগুলোও কেমন যেন অদ্ভুত অদ্ভুত লেগেছে কৌরির কাছে। এতে মানুষটাকেও কি হয়েছে জানে না কৌরি, কৌতূহল হলো জানার। তবে তার থেকেও বেশি মন আনচান করলো, ইচ্ছে জাগলো ওই মানুষটার সাথে একটু কথা বলার। কেন জানি না খুব ইচ্ছে জাগলো। ফোনটা হাতে নিল কৌরি। আশেপাশে কে আছে আর কাকে সে ফোন দিচ্ছে এ সংকোচ বোধ করলো না। দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই কল দিল কাঙ্ক্ষিত নম্বরে। খুব বেশি সময় নিল না ওপাশ থেকে কলটা তুলতে। 2 বার রিং হতেই ওপাশ থেকে ফোনটা তুলল সে। চমৎকার মিষ্টি গলা শোধালো, কি হয়েছে কৌরি, এনি প্রবলেম? খুব স্বাভাবিক গলা, তবুও ধক ধক করে বাড়ল হৃদযন্ত্রের গতিবেগ। ভিতরে তার তাণ্ডব চলতে থাকলে উত্তর দিতে ভুলল না কৌরি। সংক্ষিপ্ত উত্তর দিল, নীরবতা চলল দুপাশে। নিবান কি বুঝলো না বুঝলো সে ছোট উত্তরে, তবে আর প্রশ্ন করল না। অমায়িক মিষ্টি কণ্ঠে জানালো, আমিও তো তোমার মতো রেডি হচ্ছি, তবে নো প্রবলেম, আমি লাইনে আছি। তুমি কানে ইয়ারফোন গুঁজে নিয়ে লাইনে থেকে রেডি হও। থ্যাংক ইউ। কি আদরে মিষ্টি সে শব্দগুলোর স্বর। নিবান বিগলিত হলো, কণ্ঠের ভাঁজে আরো নমনীয়তা ঢেলে ফের শোধালো, হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেই? না। আচ্ছা ঠিক আছে, রেডি হও, তবে আমি লাইনে আছি। কৌরির কথা বলাতে পার্লারের মেয়ে দুটোকে বিশেষ একটা আগ্রহবোধ হতে দেখালো না। হবু বরের সাথে কথা বলা এ যেন এখন প্রচলন হয়ে দাঁড়িয়েছে। তাতে আবার বড় বড় ঐতিহ্যবাহী বিত্তশালী পরিবারের বিশেষগুলো তো আলাদাই। কৌরিকে কথা বলতে দেখে তন্মধ্যে পার্লারের মেয়েটা তাকে চেয়ারে বসতে ইশারা করলো। ফের কথা কন্টিনিউ করে যেতে লাগলো। কৌরিও তাই করলো। ইয়ারফোন গুজে কানে লাগিয়ে বসেও পড়ল। অদ্ভুত টান তৈরি হতে শুরু করেছে মানুষটার উপর তার। সেখানে দ্বিধা সংকোচ রাখছে না মন। লজ্জাগুলো কেমন ভুলিয়ে দিচ্ছে। পুরো 2 ঘন্টা ধরে সাজানো পার্লারের মেয়েটা। দীর্ঘ কালো চুলগুলো বাঁধতে গিয়ে তার সময় লেগেছে বেশি। শাড়ি পরানোর থেকেও তাকে ঝামেলা পোয়াতে হয়েছে চুলে। তবে শাড়ি পরা থেকে শুরু করে প্রত্যেকটা সাজে, চুল বাঁধায়, গহনা পরায় মেয়েটা প্রশংসা করে গেছে তার। আর ওপাশের মানুষটাও সে প্রশংসা শুনেছে নিশ্চুপে। এই 2 ঘন্টার ভুলেও ফোন কাটেনি তিনি। তবে বিশেষ কথা হয়েছে তাদের, তেমনটাও নয়। তবে কেমন যেন ফোনটা কাটতে ইচ্ছে হয়নি কৌরির। এমন পাগলামো কখনো করবে সে আশা করেনি। তবে পাগলামোতে তীব্র প্রশ্রয় পেয়ে নিজেও কেমন অটল ছিল। নিবান নামক সুতোর টানটা তাকে বেশ মায়াময় টানে আক্রোপ নিয়েছে। এটাও বেশ উপলব্ধি করে ফেলেছে আজ শুক্রবার, বিয়ে বাদেও জুমার দিন হওয়ায় সব ছেলেগুলো সকাল সকাল রেডি হয়ে নিয়েছে। জুমার নামাজ বাদে বিয়ে পড়ানো হবে। গোসল সেরে নিজ নিজ সাজে প্রস্তুত সবাই। নিবানের রুমে এত সময় সে একা একা রেডি হলেও এবার সেখানে হাজির হলো ত্রিনয় আর ইভান। সাদার উপরে গোল্ডেন কারুকার্য শোভিত শেরওয়ানি আর পাজামাতে সত্যি বরবর লাগছে তাকে। শ্যাম গায়ে মানিয়েছে মাশাল্লাহ। সব সময়ের মতো চুলগুলো জেন্টেলম্যানস লুকের মতো পরিপাটি। বিয়ে উপলক্ষে চুলে কাট দেওয়া হয়েছে, তাই আজ যেন আরও পরিপাটি দেখাচ্ছে।
খুব সাধারণ লোক, তবু অসাধারণ সুদর্শন দেখাচ্ছে। বাইকে দেখে ইভান কমল উচ্ছল গলায় বলে উঠল, মাশাআল্লাহ, নজর না লাগ যায় আমার ভ্রাতৃস্ত্রীকে। নিবান বিশেষ পাত্তা দিল না ইভানের কথা। ইভান এসে দাঁড়ালো নিবানের সামনে, বলল, শেরওয়ানির সাথে সৌন্দর্য বর্ধনের গলার সেই হারটা পেরেছ কই? আর শেরওয়ানিতে জড়ানো ওড়নাটাও তো গলায় জড়ালে না। নিবান তখন আয়নার সামনে নিজেকে ঠিকঠাক লাগছে কিনা দেখে নিতে ব্যস্ত। ইভান কথাটা বলতে অস্বাভাবিক ভঙ্গিতে বলল, এই আমি পুরুষ, মেয়ে লোক নই যে গলায় ভারী হার ঝুলাবো, ড্রেসের সাথে ম্যাচিং করে গায়ে ওড়নাও জড়াবো। ওসব চলবে না, আমি এভাবেই কমফোর্টেবল, দ্যাটস এনাফ। ওটা শুধু বিয়ে উপলক্ষ সৌন্দর্য বর্ধনে পরা হয়, সব সময় পরছো এমন তো নয়। তবে একটা দিনের সমস্যা কোথায়? একদিন হোক বা রোজ, সমস্যা আমার রুচিতে। আমার সৌন্দর্য বর্ধনের দরকার নেই, আমি এভাবেই ঠিক আছি। ওকে বলে ইভান অলস ভঙ্গিতে বসে পড়ল বেডে। এবার ইভানের সুরে সুর মিলিয়ে ত্রিনয় বলল, সব না হয় ঠিক আছে, তবে মাথায় পাগড়িটা পর, না হলে বর আর আমাদের মধ্যে পার্থক্য থাকলো কোথায়? কেমন একই রকম দেখতে, সাজ পোশাক লাগছে না? তাতে আমাকে আমার বউয়ের চিনে নিতে বিন্দুমাত্র অসুবিধা হবে না। চলো। আর নামাজটা তো আর পাগড়ি মাথায় দিয়ে হবে না, টুপিতেই নামাজ সারতে হবে, সুতরাং বিয়েটাও টুপিতেই সেরে নেব। চলো চলো। তারা দিল নিবান। এই ছেলেকে নিয়ে আর পড়া গেল না। বিড়বিড় করে বকে ত্রিনয় অলস ভঙ্গিতে বসে পড়ল ইভানের পাশে। ইভান এবার শুয়ে পড়ল। অদ্ভুত নজরে দেখছে সে নিভানকে। দামি এক সেট পাঞ্জাবি পাজামা, যদিও চুলের কাট শার্ট দিয়ে আজও মানুষটাকে হ্যান্ডসাম লাগছে, তবুও সেই জাঁকজমকপূর্ণ বর্বর লাগছে না। তবুও এভাবেই নাকি বিয়ে করতে যাবে। দেখ মানুষটা যে কি! ইভান ত্রিনয়কে লক্ষ্য করে নিবান বলল, আরে শুয়ে পড়লি কেন ইভান? নামাজের সময় চলে যাবে তো চল। অলরেডি 12:45 ওভার হয়ে গেছে। ত্রিনয়, তুই আবার বসলি কেন? ত্রিনয় কিছু বলল না। ইভান বলল, ভাবছি। নিবান এবার বিরক্ত হলো। বিরক্ত নিয়ে শুধালো, কি ভাবছিস? তোমার বিয়ে নাকি মুখ ভাতের অনুষ্ঠান? নিবানের আরো বিরক্ত হওয়ার কথা, সেখানে ইভানের কথায় অমায়িক হাসল সে। ফের নিজেকে আরো একবার দেখে নিয়ে পিছিয়ে মুড়ে ইভান আর ত্রিনয় দুজনকে উদ্দেশ্য করে বলল, মুখে ভাতের অনুষ্ঠান, তোরাও খেতে চাইলে আয়, আমি যাচ্ছি। চলে গেল নিবান। ইভান ডাকলো, তবুও পিছে ফিরল না। ত্রিনয় ডাকলো, তবুও ফিরল না। হতাশ হলো দুজনে। ফের একই শব্দে বিড়বিড়ালো দুজনে, এ কেমন বর, যার লোক শরম লাজ লজ্জা কিছুই নেই। যেখানে ভাই বন্ধুরা হাত ধরে তাকে বিয়ের আসরে নিয়ে যাবে, তার সে লজ্জায় ঠিহরে মাথা নিচু করে ভাই বন্ধুর হাত চেপে ধরে থাকবে। তা না, ভাই বন্ধু রেখেই একা একা বিয়ে করতে চলে গেল। আশ্চর্য ছেলে। বাড়ির পাশে জামে মসজিদ। বাড়ির ছোট বড় সকল পুরুষ নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে অগ্রসর হয়ে প্রস্তুতি নিল। সবাই একই সাথে যাবে। নিজের ঘর থেকে বের হয়ে নিবান সোজা মায়ের ঘরে ঢুকলো। সেখানে নিয়ারিকা বেগম জাহিদ সাহেবকে প্রস্তুতি করাচ্ছিলেন। সাদা পাঞ্জাবি পাজামা পরিয়ে তাকে হুইল চেয়ারে বসিয়ে গায়ে আতর লাগিয়ে দিচ্ছিলেন। এমন সময় দরজায় টোকা পড়তে জাহিদ সাহেব থেকে নিজেকে সরিয়ে আসার অনুমতি দিলেন। অনুমতি পেতে নিবান ভিতরে ঢুকলো। মুগ্ধ নজরে নিহারিকা বেগম ছেলেকে দেখে গেলেন, তবে মুখে কিছু বললেন না। জাহিদ সাহেব কথা বাড়ালেন, তুমি আসতে গেলে কেন? আমি তো আসছিলাম। নিবান মৃদু হাসলো। সহসা ওনার দিকে এগিয়ে এক হাঁটু ঘেরে ওনার সম্মুখে বসলো। ওনার কোলের মধ্যে রাখা হাতটা উপর নিজের হাতটা কমল স্পর্শে রাখলো। সেই স্পর্শে জাহিদ সাহেবের পুরুষ চওড়া হাতটা মৃদু কেঁপে উঠল। এই স্পর্শের মালিকের প্রতি ওনার ভীষণ মায়া, স্নেহ, দরদ, আবেগ। পোষা পাখি চেয়ে, লোকে বলে পোষা জিনিসের প্রতি আপন জিনিসের থেকে মায়া বেশি, দরদ বেশি। জাহিদ সাহেবের ভাবনার মধ্যে নিবান নম্রকণ্ঠে শুধালো, আপনি আমার এহেন সিদ্ধান্তে অসন্তুষ্ট নন তো? যদিও আজ বিয়ের দিন এমন প্রশ্ন বেমানান। অবাক হলেন জাহিদ সাহেব। গলার স্বরেও তেমন অবাকতা ঢেলে শুধালেন, অসন্তুষ্ট হব কেন? আপনি সবসময় আমার সকল সিদ্ধান্তকে প্রায়োরিটি দিয়ে এসেছেন। আমার জীবনে এমন একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার সিদ্ধান্ত জানতে চাইলাম না, এই জন্য। অমায়িক হাসেন জাহিদ। বয়স বাড়ল, সুদর্শন চেহারার জৌলুসতা এখনো কমেনি, বরং কাঁচা পাকা চাপদারিতে বেশ দেখায়। সে মুখে হাসিটা যেন আরো মুক্ত ঝরায়। বাবার মুখের হাসিটাও তাকে বেশ আনন্দ দিত, এরকম ঝলমলে ছিল। নিবান সে মুখের দিকে চেয়ে রইল নিষ্পলক। জাহিদ সাহেব নিজের হাতটা নিবানের হাতের নিচ থেকে টেনে নিয়ে
সেটা আবার ভারসাপূর্ণ স্পর্শ নিবানের হাতের উপর রাখলো। ফের অমায়িকতা কণ্ঠে শুধালেন, তুমি তো নিজের সিদ্ধান্ত জারি করার আগেই কৌরিকে আমার কাছে চেয়েছিলে, তবে অসন্তুষ্ট হব কেন? আমি তখনই ভীষণ খুশি হয়েছিলাম যখন তুমি কৌরিকে নিজের জন্য এ বাড়িতে রাখতে চাইলে। ওই মেয়েটার বাবার কাছে আমি ঋণী, অসময়ে দুর্লভ বন্ধু আমার সে। আমি সেই মানুষটার কৃতজ্ঞতা চোকাতে পারবো না। তাই চেয়েছিলাম মেয়েটা যখন আমার ঋণ শোধ করার কিছুটা সুযোগ দিয়েছে, তবে কৌশিকের সুখ সমৃদ্ধ নিজের হাতে গুছিয়ে দেব। তুমি আমার দায়িত্ববান বাচ্চা, আর সেই দায়িত্ববান সন্তানের অধীনে ওকে নিজের কাছে যখন রাখতে পারছি, এর চেয়ে ভালো সুখ সমৃদ্ধি ওর জন্য আর কি হয়। আর দ্বিতীয়ত, আমি কখনোই তোমার সিদ্ধান্তে অসন্তুষ্ট হই না। সিদ্ধান্ত ঠিকঠাক মনে না হলেও প্রশ্ন থাকে অন্তরে, তবে তোমার প্রতি অসন্তুষ্ট কখনো হই না। তুমি আমার প্রথম সন্তান, সেটা তুমি মানো আর না মানো, আমি মানি, মেনে এসেছি বরাবর, আর এটাও মনে প্রাণে মানি। তুমি আমার দায়িত্ববান খুব ভালো বাচ্চা, বুঝদার বাচ্চা। তাই তুমি কখনো উল্টাপাল্টা সিদ্ধান্ত নেবে বা নিতে পারো বা ভুল ভাল কাজ করবে, এটা আমি মানি না, আমার মন মানে না। আর আমি সেই সিদ্ধান্তে অসন্তুষ্ট হব এমন দিন কখনোই না আসুক। এমন দিনটা আল্লাহ যেন আমাকে না দেখান, তার আগেই যেন আমার মৃত্যুর দুয়ারে। নিবান কথা শেষ করতে দিল না, তার আগেই হাত চেপে ধরল ওনার। সেই হাতটা নিজের মাথায় রেখে বলল, আপনি যেমন বাবা হয়ে আপনার সন্তানের অমঙ্গল কখনো আশঙ্কা করেন না, চান না, তেমন সেই সন্তানটাও তার বাবার মুখে অমঙ্গলের কথা শুনতে চায় না, আশঙ্কাও করে না। মৃত্যু অপ্রিয় সত্যি, প্রতিটি প্রাণীকে মৃত্যুর সম্মুখীন হতেই হবে, তবুও আশঙ্কা করে না, শুনতে চায় না। আপনার কাছে একটাই চাওয়া পাওয়া আমার সব সময়, আপনার বড় সন্তান হিসেবে আপনার দেওয়া দায়িত্ব কর্তব্যগুলো যেন আমি নিষ্ঠার সাথে সর্বদাই পালন করে যেতে পারি। রবের কাছে আমার জন্য সব সময় সেই প্রার্থনাই করে যাবেন। আমার সকল প্রার্থনায় আমার সন্তানরা, তোমরা তোমাদের ভালো মন্দ প্রার্থনায় তো বাবার হিসাবে সর্বদা কাম্য। আমি সেই প্রার্থনায় সর্বদা উতলা হয়ে থাকি। আলাদা করে আমার সন্তানের চাইতে হবে না এই বাবার দোয়া। আর তুমি বাচ্চাটা আমার জীবনে কি সেটা তুমি বুঝবে না নিভান, তবে বাবা হও কিছুটা হলেও অনুধাবন করতে পারবে। নিজের প্রথম সন্তান, সেটা রক্তের সম্পর্কিত হোক বা আত্মার, আর যেমনই হোক, তার প্রতি বাবা মায়ের ভালোবাসা, মায়া, টান ঠিক কেমন সেটা বাবা না হওয়া অবধি বুঝবে না, উপলব্ধি করতে পারবে না। শক্তপোক্ত মানুষটা হঠাৎই কেমন আবেগপ্রবণ হলেন। নিবানের গালে হাত ছোঁয়ালেন, ফের বললেন, আমি জানি তুমি তোমার বাবাকে প্রচণ্ড ভালোবাসতে। সেই বাবার ভালোবাসা ছাপিয়ে তাকে হারিয়ে দিতেও আর কাউকে বাবা বলা তোমার ছোট মন সায় দেয় না। তবুও তোমার বাবা ডাকটা আমাকে ক্ষুণ্ণ করে দেয়, কষ্ট দেয়, ব্যর্থতা জানান দেয়। মনে হয় আমি তোমার প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে পারিনি, সত্যি তো পারিনি। সাত্তান নিশিদের মতো তোমার ইচ্ছে আকাঙ্ক্ষা বিসর্জন করে আমার দায়িত্ব কর্তব্য সব তোমার উপর চাপিয়ে দিয়েছি। পাইনি সন্তানদের যথাযথ হক দিতে। সেখান থেকে ভাবলে মনে হয় তুমি বাবা ডাকো না, ভালোই করেছো। না হলে এই ডাক্তার ঋণ তো থেকে যেত আমার। ডাক্তার যথাযথ মূল্যেও না দিতে পারায় অপরাধবোধ নিয়ে বাঁচতে মরতে হতো আমাকে। নিবান নিশ্চুপ শুনল কথা, একটাও শব্দ উচ্চারণ করলো না, যেন ওনার ভিতরে জমা নিজস্ব কথা, নিজস্ব ব্যথাগুলো বের করে আনতে চাইল। তাতে যদি মনে শান্তি মেলে। নিহারিকা বেগম তখন বাবা ছেলে থেকে অদূরে দাঁড়িয়ে তাতে দাঁত চেপে কান্না আটকে চলেছেন। নিবান হুইল চেয়ারটা টেনে আরও ঘনিষ্ঠ হলো ওনার সাথে। নিজের গালে ছোঁয়ানো হাতটা নিয়ে বুকে চেপে ধরল। ফের নিজের শক্তপোক্ত খোলাসাটা ছেড়ে কেমন বাচ্চামো অবুৎসরে বলতে থাকলো,